ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর স্বাগত। শিরোনাম শুনছিলেন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতে 2024-25 অর্থবছরের বাজেটের খবর। থমকে থাকা বিনিয়োগ, কর্মসংস্থানের ভাটার প্রবৃদ্ধির নিম্নমুখী ধারা, এছাড়াও রয়েছে সংস্কার সুশাসনের ঘাটতি। এতে ভেঙে পড়া আর্থিক খাতে গতি ফেরানোই আসছে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি নতুন অর্থমন্ত্রীকে এসব মোকাবেলায় হতে হবে আরও কঠিন এবং বাস্তবমুখী, বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে যে প্রবৃদ্ধি নয় বরং পুরনো অর্জনকে সুরক্ষা দেয় হওয়া উচিত মূল লক্ষ্যমাত্রা। আরও জানাচ্ছেন ইকবাল আহসান। দেশে কাজ করতে সক্ষম এমন মানুষের সংখ্যা 7,38,00,000। প্রতি বছর এই তালিকায় যুক্ত হন অন্তত 20 লাখ নতুন মুখ, যাদের বড় একটা অংশকে চাকরি দেয় বেসরকারি খাত। কিন্তু গেল কয়েক বছর ধরে প্রত্যাশিত বিনিয়োগ না হওয়ায় আনুপাতিক হারে কাজের সুযোগ দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে এই বিনিয়োগ না হওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে উদ্যোক্তারা দেখছেন আমলাতন্ত্রের জটিলতা, অবকাঠামো সংকট, আর্থিক খাতসহ নানান অসঙ্গতি। তাই আসছে বাজেটে এইসব মোকাবেলা করে একটা বিনিয়োগ বান্ধব বাজেট প্রণয়নই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতের স্থিতিশীলতা ফেরানোর চ্যালেঞ্জও। শুধুমাত্র বাজেট দিয়ে এটা মোকাবেলা করা সম্ভব না। এটা অর্থনৈতিক নীতিমালার একটা পুনর্বিন্যাস অথবা কার্যকর আপনার পুনর্মূল্যায়ন প্রয়োজন করছে বলে আমার মনে হয়। খুব বেশি এমফাসিস করা দরকার, কেন বিভিন্ন যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো কোনো কাজ করছে না, এটাগুলো একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, যাতে অর্থনীতি আবার ট্র্যাকে ফিরে আসে। বিবিএস এর হিসাব অনুযায়ী গেল 4 অর্থ বছরে জিডিপির অনুপাতে গড় বিনিয়োগ হয়েছে 31% সামান্য বেশি। অথচ এই বছর সরকারের লক্ষ্য ছিল 36% নিয়ে যাওয়া। বিপরীতে সবশেষ 2 অর্থ বছরের কারণে গড় প্রবৃদ্ধির হারও নেমে গেছে 6.5-এর নিচে। পরিকল্পনায় যা ছিল 8%। অর্থাৎ গুরুত্বপূর্ণ অর্জন থেকে বড় একটা দূরত্ব রেখে বাজেট প্রণয়ন করতে হচ্ছে সরকারকে। তার উপর চাপ রয়েছে এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সংকট মোকাবেলার। তথাকথিত প্রবৃদ্ধিমুখী বাজেট তৈরি করার সময় এটা না। এখন হলো আপনার যেটুকু আপনি প্রস্তুত করেছেন বাংলাদেশকে গত 10-15 বছরে, সেটাকে রক্ষা করার সময়। এই জায়গাটা যদি মনোযোগ না দিয়ে আবার যদি আমি ওই দৃশ্যমান প্রকল্পের অর্থায়নের জায়গাতে চলে যাই, তাহলে খুবই জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। নতুন বাজেটে বদল আসতে পারে কর হারে, সেটিও চিন্তা বাড়াচ্ছে ব্যবসায়ীদের। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। ঋণ নির্ভর উন্নয়ন খুব একটা সুফল বয়ে আনবে না দেশের অর্থনীতিতে, বরং বাজেট ব্যবস্থাপনায় তৈরি করবে নতুন সংকট। এমন মন্তব্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের। তিনি বলেন যে অনিয়ম দুর্নীতি বন্ধ না করলে টেকসই হবে না উন্নয়ন। ডিবেট ফর ডেমোক্রেসির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গেল 1.5 দশকে দেশে বেড়েছে উন্নয়ন প্রকল্পের সংখ্যা, বেড়েছে অর্থনীতির আকারও, কিন্তু জিডিপির প্রবৃদ্ধি, রপ্তানি আয়সহ নানা সূচকের ফুলে ফেপে ওঠার স্বস্তিটা উবে যেতেও সময় লাগেনি খুব একটা। ডলারের মূল্য বা ব্যাংক ঋণের সুদহার আটকে রেখে স্ফীতি দেখানোর প্রবণতা যে বেলা শেষে কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের অর্থনীতি ছাড়া, তা আর ভালো কে বুঝবে। শেষ কয়েক বছরে বসে যাওয়া অর্থনীতির সবশেষ হাল হকিকত আরেকটু বাস্তব করেই যেন তুলে ধরলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, পস্তাতে হবে ঋণ করে ঘি খাওয়ার প্রবণতায়। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ এবং বৈদেশিক সূত্র থেকে ঋণ নেওয়া যায়, সরকারের সেই ঋণের নির্ভরতা বাড়ছে এবং এই প্রবণতা চলতে থাকলে এটা শুধু বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে না, বাজেট ব্যবস্থাপনার ক্ষেত্রেও এক ধরনের ঋণের ফান্ড তৈরি করে। গ্রাফের ঊর্ধ্বসূচক থেকে রিজার্ভের যে ছিটকে পড়া, বিদেশি ঋণের বাড়তি চাপ বা রপ্তানি আয়ের টালমাটাল অবস্থা, তা থেকেও কি শিক্ষা নিয়েছে বাংলাদেশ? আসছে বাজেটে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নেওয়ার প্রবণতায় সেই সম্ভাবনাকে নাকচ করে দিলেন দ্বিদগ্ধ এই অর্থনীতিবিদ। অত্যন্ত অস্বাভাবিকভাবে শর্ত শিথিল করে দিয়েছে
IMF কেন বাংলাদেশের প্রতি হঠাৎ এত কৃপা দেখাচ্ছে সেটা আমার জানা নেই। শুধু ঋণ নির্ভর অবকাঠামো প্রকল্প দিয়েই তো টেকসই উন্নয়ন সম্ভব নয়। তার পরামর্শ বাড়তি কর আরোপ নয়, বাড়াতে হবে কর সীমানা। কিন্তু বরাবরই গুরুত্ব পেল চলমান অনিয়ম দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বার্তায়। এদিনের বিতর্কে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। বাড়তি উৎপাদনের পরেও ডিমের বাজারের অস্থিরতার বড় কারণ এই খাতের কর্পোরেট প্রতিষ্ঠান ও তেজগাঁও কেন্দ্রিক ব্যবসায়ীদের সিন্ডিকেট, যেখানে সমর্থন রয়েছে খোদ আমলাদেরও। আর এই সিন্ডিকেট বছরে লুটে নিচ্ছে 5,000 কোটি টাকারও বেশি, এমন অভিযোগ বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। জীবন প্রবাহের খেরোখাতার প্রায় 2 দশকই কেটেছে প্রবাসে। খানিকটা সঞ্চয় নিয়ে দেশে ফিরে স্থায়ী হলেন ঠিকই, কিন্তু যেন উড়ে গেল স্বস্তির হাওয়া। মূল্যস্ফীতির লাগামহীন নির্মমতায় বেশ ভোগান্তিতেই দোহারের এই মোজাম্মেল হোসেন। সামান্য ডিমের দরেই ঘাম ছুটে যাবার অবস্থা। তার মতো অস্বস্তির চিত্র আরও অনেকের। আসার সময় চিন্তা করি যে কি কিনবো, আমি এই টাকা দিয়ে কি কিনতে পারবো, কিনতে এসে কিনতে পারি না। 50% কিনি, 50% কিনতে পারি না। চাহিদার তুলনায় বাড়তি উৎপাদন সত্ত্বেও প্রতি বছর কেন ঘাটতি, তার নানাবিধ কারণে উঠে এলো পোল্ট্রি অ্যাসোসিয়েশনের বক্তব্যে। সংবাদ সম্মেলনে তাদের আনুষ্ঠানিক অভিযোগ, মজুত করা ডিমে বাড়তি মুনাফার খায়েশে দাম বাড়িয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। মধ্যস্বত্বভোগী হিসেবে বাজারে ছড়ি ঘোরাচ্ছে তেজগাঁও কেন্দ্রিক ডিম সিন্ডিকেটও। গত 25 দিনে তারা কত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একবার দেখবেন। সর্বনিম্ন 60 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শুধু ডিম ব্যবসায়ীরা। আমার উৎপাদন খরচ তো বাড়ে না প্রতিদিন, কেন প্রতিদিন ডিমের দাম ওঠানামা করবে? এই সিন্ডিকেটকে ধরতে হবে। বলা হয় কেবল সিন্ডিকেটের পকেটে যায় বছরে অতিরিক্ত 5,000 কোটি টাকা, যেখানে জড়িত মুরগির বাচ্চা ও ফিড সরবরাহকারী সিন্ডিকেটও, যাদের পৃষ্ঠপোষকতায় সরকারি আমলারাও। মুরগির বাচ্চা এক শর্তে দেওয়া হয়, তাদের সাথে স্ট্যাম্প করতে হবে, তার ফ্যাক্টরির খাবার খাওয়াতে হবে, তার কোম্পানির খাবার খাওয়াতে হবে। এর মানে হচ্ছে অন্য যে ফিড মিল আছে যারা কম দামে ফিড দিতে চায় তারাও কিন্তু বাজারে টিকতে পারে না এই মাফিয়া 4 থেকে 5টা গ্রুপের জন্য। দেশপ্রেমিক প্রশাসনিক ব্যবস্থা আমাদের মধ্যে নেই। গ্যাপটা হলো মাফিয়াদের, কর্পোরেট গ্রুপদের হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় যে কাউকে বউ বাচ্চা নিয়ে বিদেশ পাঠিয়ে দিতে পারে টিকিট দিয়ে, বিমান ফেয়ার দিয়ে। আসছে বাজেটে পোল্ট্রি শিল্পের প্রান্তিক খামারি ও উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য 1,000 কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়। প্রান্তিক খামারিদের জন্য 1,000 কোটি টাকার বরাদ্দের দাবি জানাচ্ছি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। বিদ্যুৎ বিভাগের 10টি প্রকল্পের চুক্তি মূল্য বৃদ্ধি, স্থানীয় সরকার বিভাগের 2টি, সুরক্ষা সেবার সড়ক পরিবহন ও সেতু বিভাগের 1টি করে মোট 16টি প্রকল্প নিয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক আজ অনুষ্ঠিত হবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিদ্যুৎ বিভাগের 10টি প্রকল্পের মধ্যে রয়েছে শাহজিবাজারের পাওয়ারের বর্ধিত মেয়াদের ট্যারিফ অনুমোদন, সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচের চুক্তি মূল্য বৃদ্ধি, ঢাকা ময়মনসিংহ বিভাগে বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, রয়েছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া 4 লেনের পরামর্শক সেবার ক্রয় প্রস্তাবও। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এ। আবারও কমলো স্বর্ণের দাম, ভরি প্রতি 1283 টাকা কমে স্বর্ণের নতুন দর 1,17,176 টাকা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, যা কার্যকর হবে আজ থেকে। সমিতির ব্যাখ্যা অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সাথে তাল রেখে দেশীয় বাজারেও দর সমন্বয় করা হয়েছে, যে তালিকায় রয়েছে 21 ও 18 ক্যারেটের স্বর্ণ এবং রৌপ্যের দামও। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর সময় হলো আরেকটা বিরতির, আমাদের সাথেই থাকুন।
দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে কর্মক্ষেত্রে। অনেক প্রতিষ্ঠানে কর্মীদের জায়গা নিয়ে নিয়েছে একবিংশ শতাব্দীর এই বিস্ময়কর আবিষ্কার। ফলে পুরনো কর্মীরা অনেকেই হুমকি মনে করছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে। তবে নতুন এই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করেছে জেনারেশন জেডের কর্মীরা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিদ্বন্দ্বী নয় বরং সহায়ক সরঞ্জাম হিসেবে ব্যবহার করছে তরুণ এই তুর্কিরা। উপন্যাসের পাতায় পড়া কিংবা সিনেমার পর্দায় দেখা রোবটের দুনিয়া দখলের ধারণা নিয়ে বেড়ে ওঠা প্রজন্মের অনেকের কাছেই কৃত্রিম বুদ্ধিমত্তা এক ভীতির নাম। কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে চাকরি হারাবে অন্তত 60% কর্মী, এমন ভবিষ্যৎবাণী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের। তাই পুরনো রীতিতে প্রচলিত সফটওয়্যারে কাজে অভ্যস্ত আগের প্রজন্মের কর্মীদের অনেকেই গ্রহণ করেনি নতুন এই প্রযুক্তি। তবে জেনারেশন জেড এর কর্মীরা খুবই ইতিবাচক হিসেবে নিয়েছে নতুন প্রযুক্তির ব্যবহারকে। 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারীরা জেনারেশন জেড এর সদস্য, যাদের অনেকে ইতিমধ্যেই প্রবেশ করেছে কর্মজীবনে। 2030 সাল নাগাদ বৈশ্বিক কর্মক্ষেত্রের অন্তত 30% চলে যাবে এই প্রজন্মের দখলে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জনপ্রিয়তার যুগে প্রযুক্তিগত স্বনির্ভরতা নিয়ে বেড়ে ওঠা এই তরুণদের কাছে নতুন প্রযুক্তি খাপ খাইয়ে নেয়াই সহজাত প্রবৃত্তি। অ্যাডোব অ্যানালিটিক্স বলছে 75% জেনজেড কর্মীরা কর্মক্ষেত্রে নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা ব্যবহার করে। পুরনো কর্মীরা যেখানে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে গুগলের দ্বারস্থ হয়, নতুনের কেতন ওড়ানো জেনজেডরা সেখানে ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা। নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এই উন্মাদনার প্রধান কারণ এই প্রযুক্তি বাঁচায় মূল্যবান সময়, একঘেয়ে কাজ থেকে দিতে পারে মুক্তি। তাদের মতে এই প্রযুক্তি বাড়াতে পারে নতুন সম্ভাবনা এবং কাজের দক্ষতা। তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং সহায়ক প্রযুক্তি হিসেবে দেখে জেনজেডের সদস্যরা। 2024-এর ওয়ার্ক ট্রেন্ড ইন্ডেক্সে দেখা যায় 85% জেনজেড কর্মী কর্মক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। নুসরাত মৌমি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার জন্য এটুকুই। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।